আগের দিন তোমাদেরকে বায়ুচাপ বলয় চ্যাপ্টারে বায়ুচাপ বলয় কাকে বলে, তারপর কোরিওলিস বল কি, অশ্ব অক্ষাংশ, নিরক্ষীয় শান্ত বলয়, বায়ু প্রবাহ, বায়ু স্রোত এবং বায়ুচাপ বলয়গুলি কীভাবে সৃষ্টি হচ্ছে সেটা পড়িয়েছিলাম। ওটা চ্যাপ্টারের একটা পার্ট, যেহেতু চ্যাপ্টারের নাম চাপ বলয় এবং বায়ু প্রবাহ, তাহলে ওটা গেল একটা পার্ট। বাকি পার্টটা হলো বায়ু প্রবাহ। তো এখানে তোমাদেরকে চারটে বায়ু প্রবাহ সম্পর্কে পড়তে হবে। একটা হলো নিয়ত বায়ু প্রবাহ, তোমরা স্কুলে পড়েছো। 2 নম্বরটা হলো সাময়িক বায়ু প্রবাহ, 3 নম্বরটা হলো আকস্মিক বায়ু প্রবাহ এবং 4 নম্বরটা হলো স্থানীয় বায়ু প্রবাহ। এই চারটে বায়ু প্রবাহ হলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে। তো দেখো, আগের দিন আমি তোমাদের বায়ু প্রবাহ কি সেটা বলেছিলাম, যে বায়ু সব সময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। যখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহিত হয় তখন তাকে বলেছিলাম বায়ু প্রবাহ, এবং ওই বায়ুটাই যখন উল্লম্বভাবে প্রবাহিত হয় তখন তাকে বলেছিলাম বায়ু স্রোত। আমাদের এখানে চারটে বায়ু প্রবাহ পড়তে হবে: নিয়ত, সাময়িক, আকস্মিক, 3টে ব্রড কোশ্চেন, আর স্থানীয়টা হবে 3 মার্কসের কোশ্চেন। তো বায়ু বিভিন্ন রকমভাবে প্রবাহিত হয়। যখন কোনো জায়গায় গভীর উচ্চচাপ এবং গভীর নিম্নচাপ সৃষ্টি হয় তখন বায়ু খুব দ্রুতগতিতে প্রবাহিত হয়, এবং কোনো জায়গায় যখন হালকা উচ্চচাপ এবং হালকা নিম্নচাপ সৃষ্টি হয় তখন বায়ু খুব ধীর গতিতে প্রবাহিত হয়। এবার উচ্চচাপ এবং নিম্নচাপ কীভাবে সৃষ্টি হয়? ধরো কোনো স্বল্প পরিসর স্থান, ধরো এটা স্বল্প পরিসর স্থান, ঠিক আছে, এটা সূর্য এখানে কয়েকদিন ধরে লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে ভূপৃষ্ঠের কোনো স্বল্প পরিসর স্থানে বা কোনো ক্ষুদ্র জায়গায় সূর্য যখন কয়েকদিন ধরে লম্বভাবে কিরণ দেয় তখন এই জায়গাটা উত্তপ্ত হয়ে ওঠে। আর কোনো জায়গা যখনই উত্তপ্ত হয়ে ওঠে তখন সেখানে সৃষ্টি হয় লো প্রেশার বা নিম্নচাপ। আর এই চারপাশের অঞ্চলে আছে উচ্চচাপ, কারণ এই জায়গাগুলো সূর্য অতটা কিরণ দেয়নি, তাই তুলনামূলক এই জায়গাগুলো ঠান্ডা আছে। আমরা জানি সবসময় বায়ু প্রবাহিত হবে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। তাহলে সূর্যের প্রখর তাপে এই জায়গাটা কোনো স্বল্প পরিসর স্থান কি হলো, প্রচণ্ড উত্তপ্ত হয়ে গেল এবং এখানে লো প্রেশার বা নিম্নচাপ ক্রিয়েট হলো। আর তার আশেপাশের অঞ্চলে কি আছে? উচ্চচাপ, মানে এখানে সূর্যের কিরণ সেভাবে পড়েনি, তার জন্য এখানে ঠান্ডা আছে, ফলে উচ্চচাপ সৃষ্টি হয়েছে। এবার আমরা জানি যে বাতাস সবসময় যাবে উচ্চচাপ থেকে নিম্নচাপের কাছে। এই উচ্চচাপের শীতল বাতাস আস্তে আস্তে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে ঢুকলো, নিয়ে এই উচ্চচাপ এবং নিম্নচাপ বাতাসের মধ্যে একটা সংঘর্ষ হলো এবং এইখানে কুণ্ডলী আকারে ঘুরতে ঘুরতে মেঘ সৃষ্টি হলো এবং বৃষ্টিও শুরু হয়ে গেল। এটাকে আমরা ঘূর্ণিঝড় বলি। তাহলে কি হবে? লো প্রেশার এবং হাই প্রেশার ক্রিয়েট হয়, বুঝতে পারলে? যখনই কোনো স্বল্প পরিসর স্থান সূর্যের প্রখর তাপে উত্তপ্ত হয়ে যায় তখনই সেখানে লো প্রেশার বা নিম্নচাপ ক্রিয়েট হয়। এই নিম্নচাপ অঞ্চলের আশেপাশে থাকে উচ্চচাপ, যেখানের বাতাস তুলনামূলক ঠান্ডা। এই ঠান্ডা বাতাস যেহেতু উচ্চচাপের বাতাস, তাই উচ্চচাপ অঞ্চল থেকে ঠান্ডা বাতাস নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবেশ করে। ঠান্ডা এবং গরম দুই রকম বায়ুর মিলনের ফলে এখানে কুণ্ডলী আকারে ঘুরতে ঘুরতে মেঘ সৃষ্টি হয় এবং এখানে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। এটাই ঘূর্ণিঝড়। তোমরা যখন আকস্মিক বায়ু প্রবাহ পড়বে তখন এই জিনিসটাই পড়তে হবে। তাহলে আমি প্রথমেই কি বললাম, যে আজকে বায়ু প্রবাহ পড়াবো, যে বায়ুর চাপ সব জায়গায় সমান নয়, কোথাও বায়ুর চাপ বেশি, কোথাও বায়ুর চাপ কম। এই জন্যই বায়ু চাপের সমতা বজায় রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু সবসময় কি হয়? প্রবাহিত হয়। বায়ু ধরো কোনো জায়গায় খুব একটা শক্তিশালী উচ্চচাপ সৃষ্টি হয়েছে, শক্তিশালী উচ্চচাপ, আবার নিম্নচাপটাও হয়েছে শক্তিশালী। তাহলে জানবে কোনো জায়গায় যখন শক্তিশালী উচ্চচাপ সৃষ্টি হয়
এবং শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয় তখন বাতাস খুব দ্রুত গতিতে প্রবাহিত হবে। আর কোনো জায়গায় যখন দুর্বল উচ্চচাপ সৃষ্টি হয়, মানে উচ্চচাপটাও দুর্বল, অতটা মানে শক্তিশালী নয়, আর নিম্নচাপটাও দুর্বল, তখন সেখানে বায়ু খুব হালকাভাবে বা মৃদু মন্দভাবে প্রবাহিত হবে। তাহলে উচ্চচাপ এবং নিম্নচাপ কতটা শক্তিশালী বা কতটা দুর্বল হচ্ছে তার উপর ডিপেন্ড করছে কি না বায়ু কীভাবে প্রবাহিত হবে। যখন কোনো জায়গায় উচ্চচাপটা অনেক শক্তিশালী হচ্ছে, নিম্নচাপটা অনেক শক্তিশালী হচ্ছে, তখন সেসব জায়গাতে বায়ু অনেক দ্রুত গতিতে যেমন ঝড় হয় সেরকমভাবে প্রবাহিত হবে। আর কোনো জায়গায় যখন দুর্বল উচ্চচাপ সৃষ্টি হচ্ছে এবং দুর্বল নিম্নচাপ, তখন বায়ু মৃদুমন্দভাবে বা হালকা বইবে, মানে বায়ুর গতিটাও কমে যাবে, তার কারণ উচ্চচাপ এবং নিম্নচাপ দুটোই দুর্বল। উচ্চচাপ এবং নিম্নচাপযুক্ত অঞ্চলের মধ্যে যখন চাপের পার্থক্য বেশি হবে, এই এক্ষুনি যেটা বললাম, তখন বায়ুর গতি বেড়ে যাবে। আর যখন চাপের পার্থক্য থাকবে না, দুটোই দুর্বল হবে, উচ্চচাপও দুর্বল নিম্নচাপও দুর্বল, তখন সেখানে বায়ুর গতি কমে যাবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের একটা বলের কথা বলছিলাম, কোরিওলিস বল, যে এটা পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এটা পূর্ব এটা পশ্চিম। তাহলে পৃথিবী সবসময় কী করছে না তার নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। ঘুরতে ঘুরতে একটা বল তৈরি হচ্ছে, যে বলের নাম আমি আগের দিন বলেছিলাম কোরিওলিস বল। গ্যাসপার ডি কোরিওলিস প্রথম এই বলটি মানে ওই বলটি উনি আবিষ্কার করেন। তো এই কোরিওলিস বল পৃথিবীতে শুধুমাত্র গতিশীল বস্তুর ওপর কার্যশীল, অন্য কোনো বস্তুর ওপর এটা কাজ করে না, শুধু কাজ করে গতিশীল বস্তুর ওপর। আর আমরা জানি আমাদের পৃথিবীতে গতিশীল বস্তু আছে দুটো, একটা হলো সমুদ্র স্রোত, গতিশীল বস্তু, কারণ সমুদ্রের ঢেউ কখনোই থেমে থাকে না, সবসময় গতিশীল। আর একটা হলো বায়ু প্রবাহ, কারণ বায়ু সবসময় প্রবাহমান, কখনো জোরে বইছে কখনো আস্তে বইছে, কিন্তু বায়ু সবসময় প্রবাহমান। তাহলে পৃথিবীর আবর্তনের ফলে যে বল সৃষ্টি হলো তাকে আমরা বলছি কোরিওলিস বল। এই কোরিওলিস বলটা পৃথিবীতে দুটো জিনিসের ওপর কার্যকরী, এক হলো সমুদ্র স্রোত, এক হলো বায়ু প্রবাহ। সমুদ্র স্রোত মানে আমরা যে সমুদ্রের ঢেউটা দেখি সেটাকে সমুদ্র স্রোত বলছি, আর বায়ু প্রবাহ মানে চলমান বায়ু প্রবাহ, যে বায়ুটা সবসময় বাইরে বাতাস দিচ্ছে আমরা ফিল করছি, সেই বায়ু প্রবাহটা যেটা উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। তো আমি এখানে ফেরেলের সূত্রটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে ফেরেলের সূত্রটা কী হবে, এই কোরিওলিস বলের জন্য বায়ু কি হচ্ছে এরকমভাবে হচ্ছে, সরাসরি উচ্চচাপ অঞ্চলের দিকে যাচ্ছে না। ধরো বায়ুটা দিতে যাচ্ছে ওপর দিয়ে উঠতে উঠতে, মানে উত্তর দিক, এটা ধরো উত্তর দিক, বায়ু উত্তর গোলার্ধে যখন যাচ্ছে এই কোরিওলিস বলের জন্য বায়ু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, সরাসরি উপরের দিকে উঠছে না, উত্তর গোলার্ধে সরাসরি উত্তরে না গিয়ে উত্তর গোলার্ধে ডান দিকে, এবং আবার যখন দক্ষিণ গোলার্ধে ও আসছে দক্ষিণ গোলার্ধে সরাসরি নিচের দিকে নামে না আসে দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এটাকেই বলা হচ্ছে ফেরেলের সূত্র। আবার বলছি শোনো, পৃথিবী যখন তার নিজের অক্ষের চারিদিকে আবর্তন করছে, পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা। এবার পৃথিবী যখন আবর্তন করে নিজের অক্ষের চারিদিকে তার সময় লাগছে প্রায় 24 ঘন্টা। এই একবার পৃথিবী যখন নিজের চারিদিকে আবর্তন করে, আবর্তনের সময় পৃথিবীর একটা বল উৎপন্ন হয়, যাকে আমরা বলছি কোরিওলিস বল। যেমন দেখবে দুজনে যদি হাত ধরে ঘুরতে ঘুরতে যদি দুজনে ছিটকে পড়ে যায়, ছিটকে কিন্তু দুজনে বাইরের দিকেই পড়ে, কেউ কারোর মুখোমুখি ছিটকে পড়ে না, কারণ যখন দুজনে হাত ধরে ঘুরতে ঘুরতে প্রচণ্ড পরিমাণে একটা শক্তি বা এনার্জি সৃষ্টি হচ্ছে, যার জন্য একটু যদি মিস্টেক হয়ে যায় দুজন দুদিকে ছিটকে পড়ে, কেউ সামনাসামনি বা কেন্দ্রের দিকে ছিটকে পড়ে না। এখানে সেটাই বলছে যে পৃথিবী যখন আবর্তন করছে, আবর্তনের ফলে পৃথিবীতে একটা বল সৃষ্টি হচ্ছে, যেই বলটাকে আমরা বলছি কোরিওলিস বল। এই কোরিওলিস বল একটা এনার্জি বা ফোর্স, যেটা পৃথিবীর সমস্ত গতিশীল বস্তুর ওপর কার্যকরী। তো এখানে গতিশীল বস্তু পৃথিবীতে দুই রকমই আছে, একটা সমুদ্র স্রোত আর একটা বায়ু প্রবাহ। এই দুটো বস্তুর ওপরই কোরিওলিস বলটা কাজ করে। ফেরেলের সূত্র আমি কি বলছি, ফেরেলের সূত্র হলো এটাই
যে কোরিওলিস বলের জন্যই, ফেরেল বলছে কোরিওলিস বলের জন্যই বায়ু উত্তর গোলার্ধে সোজাসুজি না গিয়ে, বায়ুটা উঠছে উত্তর গোলার্ধে যাবে বলে, কিন্তু উত্তর গোলার্ধে সোজাসুজি না গিয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে যখন আসে দক্ষিণ গোলার্ধে সোজাসুজি না আসে দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এটাকে উনি বলছেন ফেরেলের সূত্র। তবে ফেরেলের সূত্র 2 মার্কসে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পড়বে। মার্কিন আবহবিদ উইলিয়াম ফেরেল, উনি ফেরেলের সূত্র দিয়েছিলেন। উনি বলছেন যে পৃথিবীর আবর্তনের ফলে যে কোরিওলিস বল কাজ করে, মানে কোরিওলিস বলের সৃষ্টি হয়, সেই কোরিওলিস বলের জন্য বায়ু উত্তর গোলার্ধে সোজাসুজি না গিয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এটাকে উনি নাম দিয়েছিলেন ওনার নাম অনুসারে ফেরেলের সূত্র। এরপর দেখো যেটা পড়বো সেটা হলো 22 ব্যালটের সূত্র। এটা তোমরা নিশ্চয়ই পড়েছো, 22 ব্যালটের সূত্র। এগুলো সব 2 মার্কসের আছে সূত্রগুলো। বাইস ব্যালট ছিলেন একজন ডাচ আবহবিদ, ঠিক আছে। উনি 1857 সালে বায়ুচাপের পার্থক্য ও বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক উল্লেখ করেন। তাহলে ওনার সূত্রটা কিসের ওপর ছিল? ওনার সূত্রটা ছিল বায়ুচাপের পার্থক্য ও বায়ু প্রবাহের মধ্যে। তাহলে বায়ুচাপ মানে কোনটা? বায়ুচাপ মানে উচ্চচাপ নিম্নচাপ। তাহলে উচ্চচাপ আর নিম্নচাপ অর্থাৎ বায়ুচাপের মধ্যে পার্থক্য এবং বায়ু কীভাবে প্রবাহিত হচ্ছে, এই বায়ুচাপ এবং বায়ু প্রবাহের মধ্যে উনি সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে 1857 সালে ডাচ আবহবিদ এই 22 ব্যালটের সূত্রটি উনি আবিষ্কার করেন। ওনার সূত্র মতে উনি বলছেন উত্তর গোলার্ধে যেদিকে বায়ু প্রবাহিত হবে, ধরো এটা উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধে ধরো এরকমভাবে বায়ুটা আসছে, উত্তর গোলার্ধ থেকে বায়ু যেভাবে প্রবাহিত হবে, ঠিক আছে, সেখানে যদি তুমি পিছন ফিরে থাকাও তাহলে তোমার ডান দিকে বায়ুর উচ্চচাপ এবং বাঁ দিকে বায়ু নিম্নচাপ হবে। তাহলে আমার ডান দিক এদিকটা, এদিকে ডান দিক, এদিকে হবে উচ্চচাপ এবং এই দিকে হবে নিম্নচাপ। তাহলে কি বলছে? উত্তর গোলার্ধে বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় তুমি যদি সেদিকে পিছন ফিরে থাকাও তাহলে তোমার ডান দিকে বায়ুর উচ্চচাপ এবং তোমার বাঁ দিকে বায়ু নিম্নচাপ হবে, ঠিক আছে। ঠিক উল্টোটা কীরকম হবে? যখন দক্ষিণ গোলার্ধ থেকে বায়ু প্রবাহিত হবে তুমি যদি পিছনে ফিরে থাকাও তখন ডান দিকে হয়ে যাবে নিম্নচাপ আর বাঁ দিকে হয়ে যাবে তখন উচ্চচাপ। তাহলে এইটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধের কথা বললাম। এটা উত্তর গোলার্ধ এবং এটা দক্ষিণ গোলার্ধের কথা বললাম। আবার বলছি 22 ব্যালট একজন ডাচ আবহবিদ 1857 সালে উনি বায়ুচাপের পার্থক্য এবং বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক উল্লেখ করতে গিয়ে একটা সূত্রের কথা বলেন। সূত্রটা কি? উনি বলছেন যখন উত্তর দিক থেকে বা উত্তর গোলার্ধ থেকে বায়ু আসবে তখন যদি তুমি পিছন ফিরে থাকাও তাহলে তোমার ডান দিকে থাকবে উচ্চচাপ এবং বাঁ দিকে থাকবে নিম্নচাপ, তুমি ফিল করতে পারবে। এবং যখন দক্ষিণ গোলার্ধ থেকে বায়ু প্রবাহিত হবে তখন ঠিক উল্টোটা হবে, অর্থাৎ ডান দিকে হয়ে যাবে নিম্নচাপ এবং বাঁ দিকে হয়ে যাবে উচ্চচাপ। তাহলে এখান থেকে কী কী পড়লে? 22 ব্যালটের সূত্র পড়বে, ফেরেলের সূত্র পড়বে, 2 মার্কসে কোরিওলিস বল পড়বে। এই কটা কোশ্চেন হলো। এরপর আমরা মেন কোশ্চেনে যাব, সেটা হলো নিয়ত বায়ু প্রবাহ, ব্রড কোশ্চেন।
বায়ুপ্রবাহের চারটে ভাগ, একটা নিয়ত বায়ুপ্রবাহ, একটা সাময়িক, একটা আকস্মিক, একটা স্থানীয়। নিয়ত মানে বুঝতে পারছো সব সময়, যে বায়ুপ্রবাহ একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট সময়ে মানে সব সময় প্রবাহিত হচ্ছে, মানে ও দিনে বা রাতে এরকম কোনো ব্যাপার নেই, যে বায়ু সব সময় একটা নির্দিষ্ট দিকে এবং একটা নির্দিষ্ট গতিতে প্রবাহিত হচ্ছে তাকে বলছে নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত মানে সব সময়। সাময়িক মানে কি? সাময়িক মানে কখনো সখনো, মানে দিনে বা রাতে, গ্রীষ্মকালে বা শীতকালে, ঋতু অনুযায়ী বা দিনরাত অনুযায়ী সাময়িক কিছু সময়ের জন্য প্রবাহিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে সাময়িক বায়ুর প্রবাহ। আর আকস্মিক মানে হঠাৎ করে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলছে আকস্মিক বায়ুর প্রবাহ। আর স্থানীয় হলো, স্থানীয় মানে লোকাল উইন্ড, মানে কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, একটা ছোট এরিয়ার মধ্যে যে বায়ু প্রবাহিত তাকে বলা বলি স্থানীয় বায়ু। যেমন ধরো মিস্ট্রাল, তারপরে হলো তোমার চিনুক, মানে এর একটা ছোটো ছোটো এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। লু একটা বায়ু প্রবাহ, যেটা আমাদের উত্তর পশ্চিমে ভারতের যে অঞ্চলগুলো সেখানে প্রবাহিত হয়, রাজস্থান, গুজরাট, ঠিক আছে। লু বিহার, সেটাকে বলছে স্থানীয় বায়ু প্রবাহ বা লোকাল উইন্ড। তো প্রথমে আমরা পড়বো নিয়ত বায়ু প্রবাহ। আর নিয়ত মানে আমি কি বললাম? সব সময়, ঠিক আছে। সারা বছর ধরে নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা আয়ন বায়ু, একটা পশ্চিমা বায়ু, একটা মেরু বায়ু। এটা একটা ব্রড কোশ্চেন আছে যে নিয়ত বায়ু প্রবাহ চিত্র সহ ব্যাখ্যা করো, বা অনেক সময় একটা পাঠও তুলে দেয় যে নিয়ত বায়ু প্রবাহের যে কোনো একটা ভাগ সম্পর্কে লেখো, বা আয়ন বায়ু সম্পর্কে লেখো, বা পশ্চিমা বায়ু সম্পর্কে লেখো, বা মেরু বায়ু সম্পর্কে লেখো, ঠিক আছে। এরকম ভাগও অনেক সময় দিয়ে দেয়, মানে ভাগ ভাগ করে আনসারটা দেয়। তো নিয়ত বায়ু প্রবাহ পড়তে গিয়ে আমাদের নিয়ত বায়ু প্রবাহের যে তিনটে ভাগ, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এই তিনটের আবার ভাগ আছে, ঠিক আছে। যেমন ধরো আমি পাট পাট করে ছবিটা আঁকছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আয়ন বায়ু, ঠিক আছে। আয়ন বায়ু কি বলছে? কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে যে বায়ু প্রবাহিত হয়। ছবিটা না আঁকলে বুঝতে পারবে না। তাহলে দেখো আমি আয়ন বায়ু জায়গাটা মুছলাম। আমি কি বলেছিলাম বায়ুচাপ বলয় আগের দিন? এটা পৃথিবীর মাঝ বরাবর আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এবং এখানে অনেক বেশি জলভাগ থাকার জন্য জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায়, ফলে এই জায়গাটায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের ঠিক ওপরেই আছে কর্কটীয় উচ্চচাপ এবং ঠিক নিচেই আছে মকরীয় উচ্চচাপ। আর আমি সবসময় বলেছি যে বায়ু কোত্থেকে প্রবাহিত হয় না, বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে এখানে কি বললাম? কর্কটীয় উচ্চচাপ, তাহলে এখান থেকে বাতাস আসছে, কোথায় আসছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে। দেখো কর্কটীয় উচ্চচাপ থেকে বাতাস আসছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে, দেখো। আবার এই মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু যাচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে। তাহলে সংজ্ঞাটা আমি কি বললাম? বুঝে বুঝে ওই জন্য করতে বললাম। আলাদা করে ছবি করে করবে, কারণ তোমার তো আলাদা করে আনসার লিখে দেবে বলেছো, আয়ন বায়ু আলাদা, পশ্চিমা বায়ু আলাদা। তাহলে আনসারটা কি হলো? কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু বা ট্রেড উইন্ড। আয়ন বায়ুকে ইংলিশে বলা হয় ট্রেড বায়ু। ট্রেড মানে বাণিজ্য, পরে আসছি কেন ট্রেড বায়ু বলে। ট্রেড বায়ু বা ট্রেড উইন্ড বলে। কি বললাম? আর এখন কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে নিয়মিতভাবে
নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে আয়ন বায়ু। এই প্রত্যেকটা আমাদের কি করতে হবে, প্রত্যেকটা কাকে বলে এবং বৈশিষ্ট্য এবং ছবি দিলেই আনসারটা কমপ্লিট হবে। পাট পাট করে আনসারটা করবে। তাহলে সংজ্ঞা, ছবিতে সংজ্ঞা বুঝতে পারছো যে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে যে বায়ু নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে আয়ন বায়ু। আয়ন বায়ুর ইংলিশ শব্দ হলো, মানে ইংলিশ অর্থ হলো ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু। আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। কেন একে বাণিজ্য বায়ু বলা হতো? কারণ আগেকার দিনে পালতোলা জাহাজগুলো যখন বাণিজ্য করতে বেরোতো, দীর্ঘদিন এক মাস 2 মাসের খাবার নিয়ে ওরা যখন বাণিজ্য করতে বেরোতো, তখন আয়ন বায়ু যেমনভাবে প্রবাহিত হতো, আয়ন বায়ু প্রবাহপথ অনুসারে ওরাও পালতোলা জাহাজগুলোকে এগিয়ে দিয়ে চলতো। এই জন্য আয়ন বায়ুর অপর নাম হলো বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড। ঠিক আছে, তাহলে আমরা আবার বলছি যে কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে আয়ন বায়ু। কিছু বৈশিষ্ট্য আমাদের পড়তে হবে। কি বৈশিষ্ট্য পড়বে না, আয়ন বায়ু 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। এগুলো মুখস্থ করতে হবে। 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি। তাহলে আয়ন বায়ু 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য পড়বে আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। এর গতিবেগ থাকে 16 থেকে 20 কিমি, মানে 1 ঘন্টায় ও 16 থেকে 20 কিমি যায়। এটা মুখস্থ করতে হবে। 3 নম্বর হলো এই আয়ন বায়ুর ফলে মহাদেশের পূর্ব অংশে প্রবল বৃষ্টি হয়, আর মহাদেশের পশ্চিম অংশে বৃষ্টি হয় না বলে বড় বড় মরুভূমির সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে কি বললাম যে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় তাকে বলা আয়ন বায়ু। এই আয়ন বায়ুর ইংলিশ নাম হলো ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু কেন বলা হয়? আগেকার দিনে পালতোলা জাহাজগুলো যখন বাণিজ্য করতে বেরোতো তাদের খাবার, জল এসব সামগ্রী নিয়ে, তখন তারা এই আয়ন বায়ুকে অনুসরণ করেই চলতো। তাই আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। আয়ন বায়ুর বৈশিষ্ট্যগুলো কি হবে না, আয়ন বায়ু উভয় গোলার্ধে 5 থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়, আর এই আয়ন বায়ু ঘন্টায় 16 থেকে 20 ডিগ্রি প্রবাহিত হয়। এটা পড়বে। আর আয়ন বায়ুর প্রভাবে মহাদেশের যে পূর্ব দিকটা প্রবল বৃষ্টি হচ্ছে এবং পশ্চিম দিকে বৃষ্টিপাত না হওয়ার জন্য অর্থাৎ অনাবৃষ্টির কারণে সেখানে মরুভূমির সৃষ্টি হয়েছে। যেমন আফ্রিকার কালাহারি মরুভূমি, দক্ষিণ গোলার্ধে আফ্রিকার সাহারা মরুভূমি, উত্তর গোলার্ধে এগুলো সৃষ্টি হয়েছে। আয়ন বায়ু দুটো ভাগ আছে, একটা হলো উত্তর পূর্ব আয়ন বায়ু, একটা হলো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দুটো ভাগ, শুধু এটা মনে রাখবে তাহলেই হবে। এইখানটায় ভাগগুলো লিখবো আমরা, পরে যখন বড় ছবি আঁকবো এখানে লিখবো উত্তর পূর্ব আয়ন বায়ু, এবং এই মকর উচ্চচাপ বলে এখানে লিখবো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। ঠিক আছে, তাহলে এটা গেল আয়ন বায়ু। নেক্সট ক্লাসে এটা লিখিয়ে দেবো। নেক্সট হলো পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কি বলছে দেখো, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয়। আবার বুঝতে পারলে? তাহলে এখানে আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এখানে আছে কর্কটীয় উচ্চচাপ, এখানে আছে মকরীয় উচ্চচাপ, এখানে আছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, এখানে আছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। তাহলে এটা ছবিটা। তাহলে পৃথিবীর মাঝ বরাবর কি আছে? নিরক্ষীয় নিম্নচাপ, ওপরে আছে কর্কটীয় উচ্চচাপ, নিচে মকরীয় উচ্চচাপ, একদম ওপরে আছে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ,
আর নিচে আছে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। তাহলে আমি কি বললাম, বায়ু সরাসরি প্রবাহিত হবে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। তাহলে কর্কটীয় উচ্চচাপ থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং মকরীয় উচ্চচাপ থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে পশ্চিমা বায়ু। বুঝতেই পারছো, ছবি এঁকে করলে সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে না, বুঝে বুঝে লিখতে পারবে। তাহলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু দুটো ভাগ আছে, ঠিক আছে, একটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু আর একটা হলো উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। ভাগগুলো মনে রাখবে। পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্যের মধ্যে কিছু পড়তে হবে। পশ্চিমা বায়ু 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। কত? 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। এই আনসারটা আমি সহজ করে লিখিয়ে দেবো। আর এই পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে প্রচুর বৃষ্টিপাত হয়। এই পশ্চিমা বায়ু এক একটা জায়গায় এক একটা নামে পরিচিত, ঠিক আছে। কারণ 40 ডিগ্রি অক্ষাংশে একে বলা হচ্ছে গর্জনশীল চল্লিশা, শর্ট কোশ্চেনে পড়তে হবে। 50 ডিগ্রি অক্ষাংশে এই পশ্চিমা বায়ুকে বলা হচ্ছে প্রথমতম 50 এবং 60 ডিগ্রি অক্ষাংশে নাম দেওয়া হচ্ছে তীক্ষ্ণ চিৎকারী 60। তাহলে আবার বলছি, নিয়ত বায়ু প্রবাহের 2 নম্বর ভাগ হলো পশ্চিমা বায়ু। কি বললাম, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং মকরীয় উচ্চচাপ থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে কি বায়ু? না, পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। আর এই পশ্চিমা বায়ুর জন্য মহাদেশগুলির পশ্চিম দিকে অধিক বৃষ্টিপাত হয়। পশ্চিমা বায়ুর দুটো ভাগ, একটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, একটা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এই পশ্চিমা বায়ু বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন নামে পরিচিত। যেমন 40 ডিগ্রি অক্ষাংশে একে বলা হয় গর্জনশীল চল্লিশা, 50 ডিগ্রি অক্ষাংশকে বলা হয় প্রথমতম 50 এবং 60 ডিগ্রি অক্ষাংশকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারী 60। এটুকু বললেই হবে। বৈশিষ্ট্য আর সংজ্ঞা। নেক্সট আমরা পড়ব নিয়ত বায়ু প্রবাহের লাস্ট ভাগ, যেটা হলো মেরু বায়ু প্রবাহ। মেরু বায়ু, তাহলে এর সংজ্ঞাটা কি হবে? তাহলে এটা পৃথিবী আমি আঁকলাম, সবটা আঁকবো না। এখানে ধরো আছে সুমেরু উচ্চচাপ, আর তার নিচে ঠিক আছে কি সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, আর এখানে ঠিক আছে কুমেরু উচ্চচাপ একদম 90 ডিগ্রি। আর তার ঠিক ওপরে আছে এখানে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। তাহলে বুঝতেই পারছো, পুরো ছবিটা যখন একসাথে আঁকবে তখন বুঝতে পারবে ছবিটা সহজ, একটু বুঝে বুঝে করলেই হবে। তাহলে এখানে কি হবে বুঝতেই পারছো, সুমেরু উচ্চচাপ থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে এবং কুমেরু উচ্চচাপ থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যখন বায়ু প্রবাহিত হয় তখন তাকে বলছে মেরু বায়ু। বুদ্ধি করে একটু মানে ছবিটা বুঝলেই সংজ্ঞাগুলো বুঝতে পারবে। তাহলে আমি কি বললাম, যে সুমেরু উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপ থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু সারা বছর প্রবাহিত হয় তাকে বলা হয় মেরু বায়ু। মেরু বায়ু দুটো ভাগ আছে, একটা উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ পূর্ব মেরু বায়ু। মেরু বায়ু 70 থেকে 80 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। আর এই মেরু বায়ু এতটাই ঠান্ডা যে শীতল মেরু বায়ু কোথায় আসে না, 2 মেরুবৃত্ত প্রদেশে নেমে আসে, ঠিক আছে। এই মেরু বায়ুর কারণে ওই 2 মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল মানে সুমেরু এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের মাঝে তুষারপাত হয়, যেমন হলো রাশিয়া, সাইবেরিয়া। তাহলে আমি টোটাল কোশ্চেনটা একবার আনসারটা বলছি, ভালো করে দেখো। আমরা এখন পড়ছি এটা গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন, নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে? চিত্রসহ নিয়ত বায়ু প্রবাহ সম্পর্কে লেখো। সেখানে আমরা কি বললাম, যে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু সারা বছর ধরে
নিয়মিতভাবে একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতি যখন প্রবাহিত হয় তখন তাকে আমরা বললাম নিয়ত বায়ু। নিয়ত বায়ু 3 প্রকার বললাম, আয়ন বায়ু, মেরু বায়ু এবং পশ্চিমা বায়ু। আয়ন বায়ু কি বললাম, যে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু সারা বছর প্রবাহিত হয় তাকে বললাম আয়ন বায়ু। এই আয়ন বায়ুর অপর নাম বললাম বাণিজ্য বায়ু বা ট্রেড উইন্ড, কারণ আগেকার দিনে পালতোলা জাহাজগুলো এই আয়ন বায়ুকে অনুসরণ করে বাণিজ্য করতে বলে এর অপর নাম বাণিজ্য বায়ু। এবার বৈশিষ্ট্যগুলো পড়বে। তারপর হলো পশ্চিমা বায়ু, না কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় সারা বছর নিয়মিতভাবে তাকে বলা হয় পশ্চিমা বায়ু। এই পশ্চিমা বায়ু এক একটা অক্ষাংশে এক একটা নামে পরিচিত। যেমন 40° অক্ষাংশে একে বলছে গর্জনশীল 40, 50° অক্ষাংশে বলছে গধুরতম 50 এবং 60° অক্ষাংশে বলছে তীক্ষ্ণ চিৎকারী 60। তারপরে বললাম মেরুবায়ু। মেরুবায়ু কি বললাম সংজ্ঞায়, না সুমেরু উচ্চচাপ এবং কুমেরু উচ্চচাপ থেকে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু নিম্নচাপে প্রবাহিত হয় তাকে আমরা কি বললাম মেরুবায়ু। এই মেরুবায়ু যখন প্রবাহিত হয় দুই মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের মাঝে তুষার ঝড় হয়, যেমন সাইবেরীয় তুষার ঝড়। ঠিক আছে, তাহলে আজকে এতটা অবধি থাকলো। নেক্সট ক্লাসে একদিন সময় করে যদি আজকে পারি ভালো, নাহলে কালকে বা পরশু সময় করে আমি এটা ব্রড কোশ্চেনটা লিখিয়ে দেবো। ঠিক আছে, না লেখালে এটা পারবেন, একটু গুছিয়ে লিখে দিতে হবে। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন এখানে আসবে, আইটিসিজেড বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন কি? 2 মার্কসে এটা আসে, কিছুই না, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যেখানে মিলিত হয় তাকেই বলছে আইটিসিজেড বা ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এটা 2 মার্কসের, তোমরা পড়ে নিও। রায়মার্টিন যখন আমি কোশ্চেন লিস্ট দেবো তখনই বলে দেবো। আর কেউ একজন সিমলিন তুমি তোমার বইটা থেকে আর নুরি রায়মার্টিন থেকে এই তোমার ওই বায়ুচাপ বলয় চ্যাপ্টার, আমার যে রায়মার্টিন বা কোনো সহায়িকা নেই, বায়ুচাপ বলয় চ্যাপ্টারটা যেটা রায়মার্টিনে আছে বা তোমাদের প্রান্তিকে যেটা আছে, দুজনে দুটো বই থেকে আমাকে ছবি তুলে একটু ইনবক্সে পাঠিও। আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবে। এইরকমভাবে ক্লাসটা দেওয়ার উদ্দেশ্য হলো, যখন ডাইরেক্ট ক্লাস করছি তোমাদের সাথে খুব ডিস্টার্ব হচ্ছে, মানে চেঁচামেচি হচ্ছে, বুঝতে পারছি না, তারপরে বিভিন্ন রকম আওয়াজ আসছে, নেটওয়ার্কের সমস্যা, ওই জন্য ক্লাসটা আমি এরকমভাবে দিলাম, যখন লেখাবো তখন ডাইরেক্ট গুগল মিটে ক্লাস করে যেমন লেখায় সেরকমই লেখাবো।